CR7-এর জোড়া গোলে উজবেকিস্তানকে গোল বন্যায় ভাসালো পর্তুগাল। ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র ঘানার, জিতেছে ক্রোয়েশিয়াও। নওগাঁ সীমান্তে বিএসএফের 9 জনকে পুশিন চেষ্টা রুখল বিজিবি। 10,000 নাগরিককে বাংলাদেশে পাঠানোর দাবি শুভেন্দুর, অপেক্ষায় আরও 2,000। নবায়নযোগ্য খাত থেকে 4 বছরে মিলবে 20% বিদ্যুৎ। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে বহুপাক্ষিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা। সিন্ডিকেটে জিম্মি শ্রম বাজার, মালয়েশিয়ায় অভিবাসন খরচ কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার আহ্বান। সরকারি প্রাথমিকের শিক্ষক বদলি প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। দুর্নীতি কমাতে দায়িত্ব পাচ্ছে স্থানীয় প্রশাসন। এবং সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ তিস্তা রক্ষা যৌথ বাঁধ, ভাঙনের শঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা, দ্রুত সংস্কারের দাবি। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি সাদিক হাসান ইমন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026-এর খবর। উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে কামব্যাক করেছে পর্তুগাল। জোড়া গোলে জোড়া রেকর্ড করেছেন রোনালদো। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে কে গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগাল। এভাবেও ফিরে আসা যায়, জবাব দেওয়া যায় সমালোচকদের। রোনালদো ফিরে এলেন, জবাব দিলেন, সঙ্গে গড়লেন জোড়া রেকর্ড। 6 বিশ্বকাপে গোল, দেশের হয়ে বিশ্বমঞ্চে সর্বোচ্চ গোল। আরও একবার প্রমাণ করলেন ফুরিয়ে যাননি CR7, দল মাতল গোল উৎসবে। ম্যাচের শুরু থেকেই আক্রমণে পর্তুগাল, মিনিটে মিনিটে উজবেকিস্তানের গোলমুখে হানা। ম্যাচের আগে প্রশ্ন ছিল রোনালদো থাকবেন কিনা প্লেইং 11-এ। প্রশ্নকারীদের জবাব দিতেই হয়তো এত তাড়াহুড়ো। প্লেয়ারদের গা গরম হওয়ার আগেই উত্তাপ ছড়ালেন ক্রিস্টিয়ানো। 6 মিনিটে গোল, কানসেলোর বাড়ানো বলে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ফিনিশিং। বিশ্বকাপের স্কোরবোর্ডের নাম তুলে মাতলেন সিও উদযাপনে। 17 মিনিটে সেট পিস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্ডেস। ডি বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে জালে পাঠান বল। সেলেকাউদের ভিড়ে আক্রমণ শানিয়েছে উজবেকিস্তানও। 30 মিনিটে পর্তুগালের জালে বল জড়ালেও ফাউলের কারণে বাতিল হয় গোল। ঠিক 9 মিনিট পরে দৃশ্যপটে আবার হাজির রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে জাল কাপান পর্তুগিজ এই ফরওয়ার্ড। 3-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর আক্রমণে ধার বাড়ায় পর্তুগাল। তাদের আটকে রাখার চেষ্টা তখন উজবেকিস্তানের। তবে 60 মিনিটে হিতে বিপরীত হয় হোয়াইট উলফসদের। আত্মঘাতী গোল, কর্নার করা বলটা বক্সে, জটলার ভেতরে রোনালদো ও উজবেকিস্তান ডিফেন্ডারের গা ছুঁয়ে জড়ায় জালে। নির্ধারিত সময়ের যখন 2 মিনিট বাকি, গোল করে 16 কলা পূর্ণ করেন রাফায়েল লিয়াও। 5-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই ম্যাচে জোড়া গোল করে 2টি রেকর্ড গড়েছেন রোনালদো। 6 বিশ্বকাপে খেলে প্রতিটিতেই গোল এবং পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ 10 গোল। এর আগে 9 গোল করে রেকর্ড ছিল ইউসেবিওর। হ্যাট্রিকও হতে পারত রোনালদোর, একাধিক সুযোগ মিস করাই তার হয়ে ওঠেনি। তবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তার হাতেই। কেএম সনি, স্টার প্লে। গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ড বল দখল আর আক্রমণে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করলেও ঘানার রক্ষণ ভাঙতে পারেনি। হ্যারি কেইনের নিষ্প্রভতা আর শেষ মুহূর্তের ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে 3 লায়ন্স। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। টরন্টোর BMO স্টেডিয়ামে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নামে ইংল্যান্ড। এক ম্যাচ শেষে 2 দলেরই সমান 3 পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে ছিল 3 লায়ন্স। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড, তবে ঘানার সংগঠিত রক্ষণ বারবার ভেঙে দিতে ব্যর্থ হয় তারা। 14তম মিনিটে জোন 14-এ গর্ডনকে ফাউল করলে ফ্রি কিক পায় ইংল্যান্ড, তবে ডেকলান রাইসের শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। এরপর আক্রমণের চাপ বাড়ালেও ফাইনাল থার্ডে গিয়ে বারবার আটকে যায় ইংলিশরা। প্রথমার্ধে 14 বার ফাইনাল থার্ডে প্রবেশ করেও অন টার্গেটে কোনো শট নিতে পারেনি তারা। ঘানা মাত্র 4 বার আক্রমণ অঞ্চলে গেলেও ইংল্যান্ডকে সতর্ক রেখেছিল কাউন্টার অ্যাটাকে।
প্রথমার্ধে ইংল্যান্ডের বল দখল ছিল ৭৮%, পুরো ম্যাচে তা দাঁড়ায় ৭৯%। তারা মোট ১৯টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে, তৈরি করে ২টি বড় সুযোগ। কিন্তু ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আশারে এবং রক্ষণভাগের ৩৯টি ক্লিয়ারেন্স ও ২২টি ট্যাকল ম্যাচকে আটকে রাখে। ডেকলান রাইস হয়েছেন ইংল্যান্ডের সেরা পারফর্মার। ৮.১ রেটিং, ৬টি সুযোগ তৈরি, ৪২টি সফল পাস এবং ৪টি রিকভারি ও ২টি ট্যাকল করে মাঝমাঠে আধিপত্য দেখান তিনি। তবে পুরো ম্যাচে নিষ্প্রভ ছিলেন হ্যারি কেইন। ৯০ মিনিট খেলে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি। শেষ দিকে বুকায়ো সাকার শট দুর্দান্তভাবে সেভ করেন আশারে। এরপর নিকো ওরেইলির হেড ক্রসবারে লাগে এবং ফিরতি বলে কেইনের শটও ব্যর্থ হয়। অতিরিক্ত সময়ও চেষ্টা চালিয়েও গোল আদায় করতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত আধিপত্য থাকলেও গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় থ্রি লায়ন্সদের। গোলাম মোর্শেদ, স্টার প্লে। এল গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। টরন্টোতে পানামাকে ১-০ গোলে হারিয়েছে লুকা মদ্রিচরা। যদিও ম্যাচের শুরুটা ক্রোয়েশিয়ার থেকে ভালো করেছিল পানামা, ২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় দলটি। তবে লুইচ রদ্রিগেজের হেড আটকে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভারকোভিচ। ম্যাচের ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে। ইওসিফ স্তানিসিচের দারুণ এক পাসে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন আন্তে বুদিমির। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে এটিই প্রথম জয় ক্রোয়েটদের। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল তারা। এই জয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা ঠিক রাখল ক্রোয়েশিয়া। অন্যদিকে ২ ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হলো পানামার। নেইমারের প্রত্যাবর্তন ঘিরে ব্রাজিল শিবিরে যেমন বাড়ছে উত্তেজনা, তেমনই তৈরি হচ্ছে নতুন কৌশলগত সমীকরণ। ইনজুরি কাটিয়ে তিনি কতটা দ্রুত ছন্দে ফিরতে পারেন, সেটি এখন সেলেসাওদের বিশ্বকাপ অভিযানের সবচেয়ে বড় প্রশ্ন। বিস্তারিত রিপোর্ট করেছেন কেএম সনি। নেইমার ফিরছেন। সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেলির কথায় এমন ইঙ্গিত মিলতেই উচ্ছ্বাসে ভাসছে ব্রাজিলিয়ান সমর্থকরা। টুর্নামেন্টে সেলেসাওদের সবচেয়ে বড় তারকার প্রত্যাবর্তন এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু। চোটের কারণে বিশ্বকাপের প্রথম ২ ম্যাচ মিস করেছেন নেইমার। তাকে ছাড়াই মাঠে নেমেছে ব্রাজিল। তবে আক্রমণ ভাগে সেই পুরনো ধার এখনও পুরোপুরি ফিরে আসেনি। রিপোর্ট অনুযায়ী তৃতীয় ম্যাচে তাকে ধীরে ধীরে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। আর রাফিনিয়ার ইনজুরি সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। তাই তো প্রতিপক্ষ শিবিরেও বাড়ছে সতর্কতা। স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক স্পষ্ট জানিয়েছেন, নেইমার এমন একজন সুপারস্টার যিনি বেঞ্চ থেকে নেমেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। নেইমারকে ঘিরে যখন আলাদা পরিকল্পনা করছে প্রতিপক্ষ, তখন নিজেদের কৌশলে পরিবর্তন এনেছে ব্রাজিলও। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউএল এর প্রতিবেদনে বলা হয়েছে, কোচ কার্লো আনচেলত্তি এবার নেইমারকে আগের মতো প্রথাগত উইঙ্গার হিসেবে ভাবছেন না, বরং তাকে আক্রমণ ভাগের কেন্দ্রে ব্যবহার করার পরিকল্পনা করছেন। অনুশীলনে তাকে কখনো ফলস নাইন, আবার কখনো অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ নেইমার এখন শুধু ফিনিশার নন, বরং আক্রমণ গঠনের মূল প্লেমেকার। আনচেলত্তির এই সিদ্ধান্তের পেছনে আছে বাস্তবতা। বয়স ও ইনজুরির কারণে আগের মতো গতি না থাকলেও নেইমারের পাসিং ভীষণ, বল কন্ট্রোল এবং ম্যাচ রিডিং এখনও বিশ্বমানের। তাই তাকে মাঠের মাঝের জোনে এনে খেলা গড়ার দায়িত্ব দিতে চাইছে ব্রাজিল। এই ভূমিকায় ভিনিসিয়াস জুনিয়রের মতো দ্রুতগতির উইঙ্গারের জন্য জায়গা তৈরি করাই হবে নেইমারের প্রধান কাজ। রাফিনিয়ার ইনজুরি এই সমীকরণকে আরও সহজ করেছে ব্রাজিলের জন্য। তবে শুরু থেকেই তাকে খেলানোর পরিকল্পনা নেই কোচিং স্টাফের। ধীরে ধীরে ফিরিয়ে আনার পরিকল্পনা অনুযায়ী তাকে দেওয়া হতে পারে ১৫ থেকে ২০ মিনিটের গেম টাইম। ১৭ মের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলা নেইমারের জন্য এই প্রত্যাবর্তন সহজ হবে না। বিশেষ করে বিশ্বকাপের মতো উচ্চচাপের ম্যাচে তার শরীর কিভাবে সাড়া দেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেএম সনি, স্টার প্লে। ৩৯ বছরে লিওনেল মেসি, একটি নাম, এক অমর অনুভূতি। রোজারিওর ছোট্ট ছেলেটি এখন গোটা বিশ্বের কাছে আকাশ সমান ক্যানভাস। প্রতিকূলতা পেরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার এক অনন্য উদাহরণ ম্যাজিক্যাল মেসি। শুভ জন্মদিন কিংবদন্তি।
রোজারিওর ছোট্ট এক ছেলে, যার শরীরের বৃদ্ধি থেমে যাওয়ার শঙ্কা ছিল, যার পরিবার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেয়েছে। অনেকের চোখে যে ছিল অসম্ভব এক স্বপ্ন, কিন্তু সেই ছেলেটি একদিন ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন, তা কে জানত। মেসির গল্পটা শুধু গোল, ট্রফি কিংবা রেকর্ডের গল্প নয়, এটি লড়াইয়ের গল্প, প্রতিকূলতাকে হার মানানোর গল্প, নিজের স্বপ্নের প্রতি অবিচল বিশ্বাসের গল্প। তার পায়ের জাদু শুধু গোল বানায়নি, বানিয়েছে স্মৃতি, বানিয়েছে আবেগ, বানিয়েছে ইতিহাস। মেসি হারও দেখেছে, সমালোচনাও শুনেছে, কিন্তু কখনো থেমে যায়নি। প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে বদলে আবারও ফিরে এসেছে আরও উজ্জ্বল হয়ে। বার্সেলোনার জার্সিতে একের পর এক ইতিহাস লিখেছেন। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ ম্যাচ জয়ী খেলোয়াড় এবং অসংখ্য শিরোপার নায়ক। স্পেন থেকে ইউরোপ, ইউরোপ থেকে বিশ্ব, যেখানেই গেছেন ছড়িয়েছেন নিজের জাদু। ব্যক্তিগত অর্জনের তালিকাও যেন শেষ হওয়ার নয়। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ 8টি ব্যালন ডি'র, একাধিক ফিফা দ্য বেস্ট, ইউরোপিয়ান গোল্ডেন বুট, শত শত গোল আর অ্যাসিস্ট, প্রতিটি পরিসংখ্যানই যেন বলে দেয় তিনি কতটা অসাধারণ। অবশেষে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ, যে ট্রফির জন্য কোটি মানুষ বছরের পর বছর অপেক্ষা করেছে, সেটি তুলে ধরে সে পূর্ণ করেছে ফুটবলের সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি। ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে নিজের দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার মুহূর্তটি শুধু আর্জেন্টিনার নয়, ফুটবল ইতিহাসেরই অন্যতম আবেগঘন দৃশ্য হয়ে আছে। আজ 39 বছরে পা রাখলেন লিওনেল মেসি। বয়স বাড়ছে, কিন্তু প্রতিটি ছোঁয়ায় এখনো লুকিয়ে থাকে সেই পুরনো জাদু। প্রতিটি ম্যাচ মনে করিয়ে দেয় মহত্ব শুধু ট্রফিতে নয়, মহত্ব মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ায়। তুমি শুধু একজন ফুটবলার নও, তুমি এক প্রজন্মের শৈশব, এক প্রজন্মের হাসি কান্না, অগণিত মানুষের অনুপ্রেরণা। শুভ জন্মদিন লিওনেল মেসি। ফুটবলকে সুন্দর করে তোলার জন্য, অসংখ্য স্মৃতি উপহার দেওয়ার জন্য আর কোটি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন কিংবদন্তি। মামুনুর রশিদ, স্টার প্লে। দেশের খবর। নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নতুন করে পুশিনের চেষ্টার ঘটনায় বিরাজ করছে অস্থিরতা। ভোররাতের দিকে নওগাঁর পতাড়ি সীমান্তে নতুন করে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, তবে সেই চেষ্টা রুখে দেয় বিজিবি। স্থানীয়রা জানায়, পতাড়ি সীমান্ত এলাকায় 44 নম্বর পিলারের কাছে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি। সন্দেহ হলে শূন্যরেখায় তাদের আটকে দেওয়া হয়। সেই থেকে নারী ও শিশুসহ 9 জন শূন্যরেখায় অবস্থান করছেন। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 10 দিন ধরে পুশিনের অপেক্ষায় থাকা 5 জনের মধ্যে 2 যুবক নিখোঁজ। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বিজিবি। পুশিন ইস্যুতে ফের উত্তপ্ত নওগাঁ সীমান্ত। বিএসএফের নতুন করে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টায় বিরাজ করছে অস্থিরতা। এ নিয়ে আরও জানাতে নওগাঁ সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, শূন্যরেখায় কতজনকে জড়ো করে রেখেছে বিএসএফ, আর পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? নওগাঁয় দ্বিতীয় দফার মতো আসলে পুশিনের যে চেষ্টা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেটি করেছে, এবং আজকে সাপাহার উপজেলার পাতারি এলাকায় 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, এবং এটি আসলে বিজিবির যে টহল সেই টহলের জোরদারের ফলেই কিন্তু সেটি রুখে দিতে সফল হয়েছে বিজিবি। এবং এখন পর্যন্ত আসলে বিজিবির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে আমরা কোনো নিশ্চিত হতে পারিনি যে আসলে কখন নাগাদ তাদের এখানে পুশিনের চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, দূরের এক সীমান্তে আসলে 9 জনকে বসিয়ে রাখা হয়েছে। আমরা সেখানে যেতে পারিনি, আমরা কথাও বলতে পারিনি। তবে স্থানীয়দের ভাষ্যমতে আসলে সীমান্তয় আর শূন্যরেখায় 9 জনকে বসিয়ে রাখা হয়েছে, এবং স্থানীয়রা আসলে ধারণা করছে আজ সকালের নাগাদ তাদের এই সীমান্ত দিয়ে, অর্থাৎ এই পাতারি সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করা হয়েছে। এবং সেটি আসলে যখন বিজিবির নজরে আসে
বিজিবি তাদেরকে শূন্যরেখায় বসিয়ে রেখেছে এবং বিজিবির পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের সাংবাদিকদের কোনো কিছু জানানো হয়নি। তবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে পতাকা বৈঠকের আহ্বান করা হবে। এরই মধ্যে আসলে বিএসএফের সঙ্গে হয়তো বৈঠকের জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে বিজিবির পক্ষ থেকে। আমরা সীমান্ত এলাকায় আছি, আমরা এখন পর্যন্ত আসলে যেতে পারিনি তাদের কাছে। তারা যে এখন পর্যন্ত সীমান্তের যে শূন্যরেখা সেই শূন্যরেখায় আসলে রয়েছে এবং আমরা একটু পরে হয়তো যাব সেখানে এবং তাদের সঙ্গে কথা বলবো, তাদের আসলে বাড়ি কীভাবে বা কীভাবে তাদের পুশিন করানো হলো সব কিছু আসলে জানা যাবে তাদের সঙ্গে কথা বলে। তো এখন পর্যন্ত নওগাঁর সীমান্ত থেকে এমনটি ছিল আমার কাছে। তৌহিদ ইসলাম, আপনি কথা বলার পরে নিশ্চয়ই আপডেট আপনার কাছ থেকে আমরা নিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 10,000 নথিহীন নাগরিককে বাংলাদেশে পাঠানোর দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এছাড়া আরও প্রায় 2,000 নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও সতর্ক করেন তিনি। অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে তিনি শুধু ভারত সরকারের নীতিকে অনুসরণ করছেন বলেও দাবি মুখ্যমন্ত্রীর। আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি, ধরো আর বিএসএফ কে দাও। এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। একটি সবুজ ও নিরাপদ পৃথিবীর স্বপ্নে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভাজন নয়, জলবায়ু রক্ষায় প্রয়োজন সম্মিলিত লড়াই। চীনের ডালিয়ানে বিশ্ব নেতৃত্বের সামনে এই বার্তাই দিলেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে তুলে ধরলেন বাংলাদেশের জলবায়ু অঙ্গীকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জলবায়ু পরিবর্তন যখন পৃথিবীর অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ, তখন ডালিয়ানের মঞ্চ থেকে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 দিনের সফরের প্রথম দিনে জলবায়ু নেতৃত্ব অধিবেশনে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ তার দায়িত্ব পালনে প্রস্তুত। পৃথিবীর ভবিষ্যৎ রক্ষায় বাংলাদেশের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি। Paid special attention to that fact and top priority in garnering support across the world in addressing the challenges of climate change. So he took up the invitation from the World Economic Forum. এই দিনই বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট অ্যালাউইস জুইঙ্গির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আলোচনায় উঠে আসে বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও বৈশ্বিক সহযোগিতার বিষয়। এর পাশাপাশি বাণিজ্য, অবকাঠামো ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। এর আগে সোমবার রাতে ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেইজিং যাবেন প্রধানমন্ত্রী। শুক্রবার বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। জলবায়ু রক্ষা থেকে বৈশ্বিক সহযোগিতা, ডালিয়ানে প্রথম দিনেই বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আহ্বান, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। প্রথমবারের মতো চীনের মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার 4 দিনের এই সফর শুধু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কিংবা কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং অংশীদারিত্বের নতুন দিগন্তের এক বার্তা। বাণিজ্য, বিনিয়োগ এবং সহযোগিতার নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে। জাকারি আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চায়না। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানাতে দালিয়ান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াং চুই ইয়াং জিনিয়া। জিনিয়া, আপনাকে স্টার ওয়ার্ল্ডে স্বাগত। জিনিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান তো এখন চায়নাতে রয়েছেন, তো দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আজকের আলোচ্য সূচি কি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বক্তব্য রেখেছেন?
ধন্যবাদ। আজ তো আসলে এবার দালিয়ান সামা দাভোসের দ্বিতীয় দিন এবং আজকের সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সরকারের একটি ওপেনিং প্ল্যানারিতে অংশ নিয়েছেন, যেখানে চীনের প্রধানমন্ত্রী লি qiangও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। এবং তো কর্মসূচি অনুযায়ী তো বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকের বিকেলে তো বুলেট ট্রেন করে বেইজিংয়ে যাবেন বা দালিয়ানে করবেন। এবার আসলে তো দালিয়ান সামা ফোরামে দালিয়ান সামা দাভোস ফোরামের যে আজকের আলোচনায় মূল ফোকাস হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, বায়োটেকনোলজি, কোয়ান্টাম প্রযুক্তি এবং এইসব ক্ষেত্রে ব্যাপক পরিসরে উদ্ভাবন বাস্তবায়ন। আসলে তো প্রধানমন্ত্রী লি qiangয়ের বক্তব্য এখন পর্যন্ত তো সরকারি তথ্য পায়নি, কিন্তু শিগগিরই আমার মনে হয় এই বিকেলে তো প্রকাশিত হবে। যিনি আরেকটি ব্যাপার জানতে চাই যে আসলে বাংলাদেশের কোন কোন বিষয়ে আসলে চায়না সহযোগিতা করতে আগ্রহী রয়েছে, সেই ব্যাপারটি একটু জানাবেন। কোন কোন বিষয়ে চুক্তি হতে পারে? আচ্ছা, আপনারা জানেন তো আসলে 14 বছর হলো চীন তার নিজের পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার প্রথম দিন এবং আমাদের নিজের যে পরিকল্পনা অনুসারে তো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI, নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর এইসব খাতকে অগ্রাধিকার দিচ্ছে এবং এই খাতগুলো বাংলাদেশের সঙ্গে আসলে তো অর্থনীতির যে সরাসরি সম্পর্কিত হতে পারে। আর তো যে বাংলাদেশ আসলে তো এই ফোরামে তো দূরে ধরার জন্য কোনো তো নির্দিষ্ট নতুন উদ্যোগের কথা এখনো নিশ্চিত হয় না, কিন্তু এখন আসলে মিয়ানমার, পাকিস্তান, তাজিকিস্তানের মতো যে দেশগুলোর সঙ্গে চীন ইতোমধ্যে AI দেশটির অর্থনীতিকে সহযোগিতা জোরদার করছে। আমার মনে হয় তো বাংলাদেশও এই লাইনে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঞ্চু ইয়াং, স্টার নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিস্তা প্রকল্প ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের দিকে নজর রাখছে ভারত। একথা বলছেন ভারতের বিশ্লেষকরা। তারা বলছেন বেইজিং গুরুত্ব পেলেও ভারসাম্যপূর্ণ কাজ করছে ঢাকা। নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যদিও এখন আছেন চীনে। একে বেইজিং ও দিল্লির মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা মনে করছেন ভারতের বিশ্লেষকরা। এইটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একটা কনসার্নের দিক ডেফিনেটলি, এবং আমার মনে হয় যে যেই 17টি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেখানে স্বাক্ষরিত হওয়ার কথা আছে, সেটাও কিন্তু বাংলাদেশের মূলত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অর্থনৈতিক বিনিয়োগ এবং এই দিকগুলোকে, এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু এই মেমোরান্ডামসগুলোকে স্বাক্ষরিত করা হবে। তবে ভিন্নমত দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ির। তার দাবি বেইজিংকে গুরুত্ব দিচ্ছে ঢাকা। জিওপলিটিক্সের ক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ ভারত নিকটতম প্রতিবেশী, কিন্তু চীনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক টানাপোড়েন রয়েছে এবং যে কারণে আজকে চীনের সঙ্গে যতটা বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়বে সেটা দেখতে হবে যে কিভাবে যুক্তরাষ্ট্র কিভাবে তার প্রতিক্রিয়া জানায়। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রেড ল্যান্টার্ন অ্যানালিটিক্যাল অবজারভার গ্রুপ বলছে তারেক রহমানের দ্রুত সময়ে ভারত সফর করা দরকার। বাংলাদেশ ফার্স্ট পলিসির মতো একটা কিছু করে, কিন্তু এটাতে তাদের এটা ভুললেও ঠিক নয় যে ভারতের সঙ্গে রিলেশনটা ভালো থাকাটা আমার মনে হয় অত্যন্ত বদ্ধপরিকর। ভারতের বিশ্লেষকরা বলছেন ঢাকা দিল্লি সম্পর্ক আরও জোরদার হওয়া উচিত। কাজী শাহরিন, স্টার নিউজ। মালয়েশিয়ায় বাংলাদেশিদের অভিবাসন খরচ আশেপাশের দেশগুলোর তুলনায় অনেক বেশি। উচ্চ বিমান ভাড়া সহ মধ্যস্বত্বভোগীদের কারণেই এই ব্যয় বাড়তি বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। নতুন সরকারের উদ্যোগে মালয়েশিয়ায় শ্রমবাজার পুরোপুরি খুললে অভিবাসন খরচ কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে।
1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের পথচলা। সে সময় সরকারি ব্যবস্থাপনায় 23 জন কর্মী যায় দেশটিতে। বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক সংখ্যা প্রায় 13 লাখ। তবে গেল 5 দশকে কয়েকবার বন্ধ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই জনশক্তি রপ্তানির গন্তব্যটি। আর এর পেছনে দায়ী করা হয় অনিয়ম আর উচ্চ অভিবাসন খরচকে। তথ্য বলছে, নেপাল থেকে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে খরচ হয় 80,000 থেকে 1,20,000 টাকা। ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ 2,75,000 টাকা, ফিলিপাইন থেকে 1.5 লাখ টাকা, আর ভারত থেকে সর্বোচ্চ 3 লাখ। কিন্তু বাংলাদেশ থেকে এই খরচ গুনতে হয় অন্তত 5 থেকে 6 লাখ টাকা। বাংলাদেশের এমন উচ্চ ব্যয় প্রসঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের দাবি, আশেপাশের দেশগুলোর তুলনায় ঢাকা থেকে বিমান ভাড়া অনেক বেশি। এছাড়া রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। বিগত 3 বছর যাবৎ আমাদের এই শ্রমবাজার বন্ধ, একটা প্রেক্ষাপটে বন্ধ হয়েছিল। এই সমস্যা উত্তরণ ঘটিয়ে এই জনশক্তি রপ্তানির বাজার আবার চালু হবে। এখানে সিন্ডিকেটের যে বিষয়গুলো আছে, ব্যক্তিগতভাবে আমি চাই যে ব্যবসায়ী হিসেবে সকল ব্যবসায়ী ব্যবসা করার সুযোগ পাক। রিসিভিং কান্ট্রি ওদের কি চাওয়া সেটাকেও আমরা অবহেলা করে আমরা কিন্তু শ্রমিক পাঠাতে পারবো না। আমি যদি সুযোগ নাও পাই, তারপরও আমার কথা হচ্ছে যে আমার দেশের শ্রমিক যাচ্ছে কিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করে সবার মাধ্যমে যদি সকল ব্যবসায়ীকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। অর্থনীতিবিদরা বলছেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে না পারলে কোনোভাবেই অভিবাসন ব্যয় কমানো সম্ভব নয়। বাংলাদেশ থেকে যে যারা শ্রমিক যাচ্ছেন মালয়েশিয়াতে, তো তারা যে ধরনের খরচ করছেন সেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় 5-6 গুণ বেশি। প্রাইভেট সেক্টরে যাওয়া মানেই হলো যে এখানে বড় রকমের সমস্যা তৈরি হয়, মাইগ্রেশনের কস্টটা বেড়ে যাওয়া। তো সুতরাং এই জায়গাতে কাজ করতে হবে যাতে কস্ট অফ মাইগ্রেশন এটা কমে যায় এবং ইন্টারন্যাশনালি আমাদের রেপুটেশনটা যাতে বাড়ে। মালয়েশিয়া যে 15টি অনুমোদিত সোর্স কান্ট্রি থেকে সবচেয়ে বেশি শ্রমিক নেয়, এর মধ্যে প্রায় 40% বাংলাদেশ থেকে, 24% ইন্দোনেশিয়া এবং 16% নেপাল থেকে নিয়োগ করা হয়। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। জানা গেছে, শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হেফাজতে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গত 3 মে নাভানা গ্রুপের মালিকপক্ষের 4 জন সহ মোট 8 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাজেদুল ইসলামকে। এবার শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে। মারা যাওয়া শিশুটির পরিবারের অভিযোগ, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় 4 মাস বয়সী ফারিসের মৃত্যু হয়েছে। যদিও হাসপাতালের চিকিৎসকদের দাবি, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত নয়, লিকেজ হয়েছে। আর শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঘটনার পর সব রোগীকে সরিয়ে দিয়ে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতাল। অভিযোগ উঠেছে, মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় মৃত্যু হয় 4 মাস বয়সী শিশু ফারিসের। ঘটনার পরে কর্তব্যে অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয় শিশুটির পরিবার। আপনারা এখানে একটা দুর্ঘটনা, বাচ্চা মারা গেছে, আপনি স্টাফ একটাও স্বীকার করে নাই, বলতেছে কি বাচ্চা ক্রিটিক্যাল হয়েছে, এমন সময় বাস্ট হয়েছে। এটা কেন বলছেন? সিলিন্ডার বাস্ট হওয়ার পিছনে কারো হাত আছে? স্বজনদের অভিযোগ, অক্সিজেন সিলিন্ডার লিকেজের কারণেই শিশু ফারিস মারা গেছে। দেখতে গেছে 4 জনে হাত পা লড়াচড়া করে, এই গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার পরে মারা গেছে। বিকট শব্দ হয়েছে, সব অন্ধকার হয়ে গেছে, এনআইসিউ সব গ্যাসে। আমার বাচ্চা মারা গেছে, আরো কয়েকটা আছে, ওরা ক্রিটিক্যাল অবস্থা আছে, ওরা উপরে নিয়ে এখন ট্রিটমেন্ট করতেছে। ফস করে একটা আওয়াজ হলো, পরে আমি কি রে, এটা গ্যাসের আওয়াজ। সবাই বেরো বেরো, বাচ্চা আমার স্বামী গেছে বাচ্চা আনতে দৌড়াইয়া। তখন আমি বললাম কি, বাচ্চা হলো অনেক তার তুর দিয়ে পেঁচানো। যদিও কর্তব্যরত চিকিৎসক বলছেন ভিন্ন কথা। দেখতেছি যে বাচ্চাটা কন্ডিশন ভালো হচ্ছে না, তো আমি ভিতর থেকে খালাকে বলি যে পেশেন্ট পার্টিকে দ্রুত ডাকেন, আমার ওনাদেরকে কাউন্সেলিং করতে হবে, বাচ্চার সম্বন্ধে জানাতে হবে যে হয়তো লাইফ সাপোর্ট পর্যন্ত বাচ্চা লাগবে এবং তারা এই সম্বন্ধে অবগত হচ্ছে কি হবে। ইন দ্য মেইন টাইম যখন উনি বের হবেন এনআইসিউ থেকে, সেই সময় এই বিকট শব্দটা হয়। ঘটনাটা একদমই কাজ।
4 মাস বয়সী শিশু ফারিস এর আগে হামে আক্রান্ত হলেও চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরে। পরে তার অবস্থার আবারও অবনতি হলে হাসপাতালটিতে ভর্তি করা হয়। অক্সিজেন সিলিন্ডার দুর্ঘটনার পর বাকি রোগীদের সরিয়ে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। মেট্রো রেলের গেইটে ভিড়ের মধ্যে ফোন হাতিয়ে স্টেশন থেকে সটকে পড়া, সব মিলিয়ে 5 মিনিটের মধ্যেই শেষ মোবাইল ফোন চুরির মিশন। রাজধানীর প্রতিটি মেট্রো স্টেশনে এটা এখন নিয়মিত চিত্র। ফোন চুরির পর দুর্ভোগ আরও বেড়ে যায় ভুক্তভোগীর। কর্তৃপক্ষ দিতে চায় না সিসিটিভি ফুটেজ, থানাও নিতে চায় না অভিযোগ। সব মিলে অসহায় মেট্রো যাত্রীরা। মৌমিতা মৌ এ ব্যাপারে রিপোর্ট করেছেন। 7 জুন রাত 8টা বেজে 9 মিনিট রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়। হঠাৎ সেখানে শার্ট, প্যান্ট এবং পাঞ্জাবি পরা 2 মধ্যবয়স্কের আনাগোনা দেখা যায়। দুজনের মুখে মাস্ক ও মাথায় টুপি, যাদের নিয়ে খারাপ কিছু সন্দেহের কোনো অবকাশ নেই। মিনিট খানেকের মধ্যে আসলো ট্রেন। ওই 2 ব্যক্তি একজনকে টার্গেট করলেন। টার্গেটের যাতে কোনো সন্দেহ না হয় এজন্য তারা দাঁড়ালেন আলাদা লাইনে। টার্গেট যখনই গেটের ভেতরে ঢুকতে যাবে সেই মুহূর্তেই দৌড়ে গেট পাল্টে ফেলে সেই 2 জন। ছো মেরে পকেট থেকে ফোন নিয়ে নেয় একজন, দিয়ে দেয় পেছনের জনকে। ফোন নিয়েই হাওয়া পাঞ্জাবি পরা চোর। আর প্রথম চোরটি গেটে দাঁড়িয়ে এমন ভাব করতে থাকে যেন একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেছে। এত কিছু করার মিনিট 2-এর মধ্যেই স্টেশন থেকে নেমে চলে যায় মোবাইল চোররা। দৌড়িয়ে গিয়ে নিচে গেলাম, কন্ট্রোল রুমে গিয়ে বললাম যে এই ব্যাপার, আমাকে সিসিটিভি ফুটেজটা একটু দেখান। তো ওরা বললো যে না, আপনার জিডি করতে হবে, আদারওয়াইজ আমরা সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। ঘটনার পরপরই শুরু হয় আরেক ভোগান্তি। মেট্রো স্টেশনে অভিযোগ নিয়ে গেলে তারা কোনো সহায়তা করেনি। মেট্রো রেল কর্তৃপক্ষ আমাকে অন্য কোনো ফুটেজ আর দেখালো না, একটা ফুটেজই দেখালো, বললো যে আজকে টাইম শেষ, আমাদের শিফটিং হবে। ফুটেজটা পেতে আমাদের সময় লেগেছে 1 সপ্তাহ। এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এবং দুঃখজনক ব্যাপার। ভুক্তভোগী সোহেল রানার মতো এমন ঘটনা এখন নিত্যদিনের। ফোন হারানোর পর সবচেয়ে বড় সমস্যা, ভুক্তভোগী জানতে পারেন না ঘটনা কোথায় ঘটেছে। তাই থানাগুলো অভিযোগ নিতে চায় না। মেট্রো রেলের নিরাপত্তা দেখে এমআরটি পুলিশ, কিন্তু অভিযোগ দিতে হয় থানায়। তদন্ত নিয়েও বাধে দ্বন্দ্ব। এই যেমন সোহেল রানার ঘটনায় অভিযুক্তদের চেহারা স্পষ্ট হলেও এখনো আটক হয়নি কেউ। আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি, আর ফোনটা বন্ধ আছে। ফোনটা ব্যবহার হইলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা উদ্ধারের চেষ্টা করব। এমআরটি পুলিশের তথ্য বলছে 2025 সালে মেট্রোর ভেতর হাতে নাতে ধরা পড়েছে 70 মোবাইল চোর। চুরির পর উদ্ধার হয়েছে 48টি মোবাইল ফোন। আর এবছর জুন পর্যন্ত আটক হয়েছে 43 চোর, উদ্ধার 29টি ফোন। এটা শুধু উদ্ধারের তথ্য, বাস্তবে চুরির সংখ্যা আরও অনেক। তাৎক্ষণিক যদি আমাদেরকে ফুটেজটা সরবরাহ করা হতো উইদাউট জিডি বা মামলা, তাহলে আমরা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখাতে পারতাম। আমরা অতটি চাই না, কিন্তু আমরা তো সাথে সাথে যে প্রতিক্রিয়াটা এটা পাচ্ছি, ওরা যদি সহযোগিতা করতো তাহলে এটা সহজ হয়ে যেত। ঢাকায় নগর জীবনযাত্রার ধারণা পাল্টে দিয়েছে মেট্রো রেল। মানুষের কাছে সবচেয়ে নিরাপদ ও স্বস্তির বাহনও এটি। কিন্তু রোজকার মোবাইল চুরির ঘটনায় মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের ভোগান্তি, তদবির ও দুর্নীতি কমাতে এর দায়িত্ব দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে। তবে নতুন এই ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। ফরহাদ বিন নূর রিপোর্ট করেছেন। দেশে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অন্তত 4 লাখ। তাদের বদলিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তৎপর একটি শক্তিশালী সিন্ডিকেট। এই বদলির জন্য শিক্ষকদের ছুটতে হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে। সেখানে শুধু হয়রানি নয়, তদবির দুর্নীতির অভিযোগও বেশ পুরনো। দীর্ঘদিনের এই ভোগান্তি জটিলতা কমাতে বদলি প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের হাতে দিচ্ছে সরকার। খসড়া নীতিমালা অনুযায়ী উপজেলা, জেলা, বিভাগ ও সিটি কর্পোরেশনে হবে পৃথক কমিটি। প্রতিটি কমিটিতে সদস্য থাকবেন স্থানীয় 2 জন গণ্যমান্য ব্যক্তি। তবে বদলি কার্যক্রম স্থানীয় পর্যায়ে গেলে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবমুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। প্রশ্ন হলো গণ্যমান্য ব্যক্তি কারা, এখন তাদের ক্রাইটেরিয়া কি, তাদেরকে পিক করবে কারা, তাদের পারফরমেন্স কেমন হবে, তো তারা কি সত্যিকার অর্থে কি তারা তাদের দায়িত্বটা পালন করবেন। আবার যারা এখানে এই থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা অফিসার আছেন, তারা সৎ কিনা, হ্যাঁ, তারা দক্ষ কিনা, তারা ডেডিকেটেড কিনা, তাদের সেই গার্ডস আছে কিনা। পুরো জিনিসটা যদি একটা ডিজাইনের মধ্যে না আনি আমরা, তাহলে এখন যেভাবে হচ্ছে নতুন নিয়মও ভালো কোনো ফল আসবে না।
তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলছেন, অনিয়ম রোধে নতুন যে নীতিমালা হচ্ছে তা অস্থায়ী। স্থায়ী সমাধানে নেওয়া হবে ভিন্ন উদ্যোগ, আর পুরো প্রক্রিয়া থাকবে মন্ত্রণালয়ের নজরদারিতেই। আমার কাঠামোর বাইরে যে ইউএনও বা ডিসি বা অন্য কেউ ডিসাইড করবে আমার মন্ত্রণালয়ের অধীনে কর্মরত একজন টিচারের বদলি কোথায় হবে, কিভাবে হবে, এটা নিয়ে আমি পার্টিকুলারলি আই এম নট হ্যাপি। আমার সেন্ট্রাল মনিটরিং এদের উপরে এত শক্তিশালী না যে তাদের করা প্র্যাকটিসেস আমি ইমিডিয়েটলি থামাতে সক্ষম হতে পারি। পার্মানেন্ট সলিউশন যেটা হবে, যেটাই হোক, সেটা শুধুমাত্র প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হবে, অন্য কারোর অধীনে হবে না। কিন্তু সেটা হলো পার্মানেন্ট সলিউশন, এটা টেম্পোরারি সলিউশন। বদলির যে নতুন নীতিমালা হাতে নিয়েছে সরকার, এতে শিক্ষকদের ভোগান্তি কমার কথা বলা হলেও তা নির্ভর করছে স্থানীয় প্রশাসনের স্বচ্ছতার উপর। কিন্তু স্থানীয় প্রশাসন কতটা স্বচ্ছতার সাথে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এখন সেটি দেখার বিষয়। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই শিক্ষককে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীদের প্রতিবাদ। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক রেজাউল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একই বিভাগের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে অশালীন মেসেজ করে আসছিলেন। গেল সপ্তাহে এর কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। যে প্রতিনিয়ত তার স্টুডেন্টের ইনবক্সে তার সাথে লিভ ইন করতে পোক করতেছে, তো এই ধরনের টিচারকে আসলে আমরা টিচার হিসেবে মানি না। আমাদের নারী শিক্ষার্থী বোনদের সাথে যে ব্যবহারটা তিনি করছেন সেটা আসলেই আমার কাছে খুবই অ্যালার্মিং। যদি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যদি আমরা না পাই, তো সেক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করবে। অভিযুক্ত শিক্ষক রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি। মুঠোফোনে কল দিলেও রিসিভ করেননি। এদিকে এ ঘটনায় রেজাউল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা মিটিং করে ওটার আমলে নিয়েছি অভিযোগটি, এবং সেই অনুযায়ী এখন তদন্ত চলছে। তদন্ত শেষে আমাদের রিপোর্ট আমরা প্রশাসনকে পাঠিয়ে দেব, সেই অনুযায়ী ওনারা ব্যবস্থা নেবেন। প্রায় 1 বছর আগে একই অভিযোগে বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রুবেল আনসারকে 2 বছরের জন্য সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নীলফামারীর তিস্তা নদী রক্ষা যৌথ বাঁধ। ভাঙনের সংখ্যায় দিন কাটছে তীরবর্তী মানুষের। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সংস্কার না হলে বন্যার কবলে পড়বেন তারা। যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনের সুবিধার জন্য বাঁধের দ্রুত সংস্কারের দাবি তিস্তার চর এবং তীরবর্তী মানুষের। তিস্তা নদীর তীরবর্তী হাজারো মানুষের একমাত্র ভরসা এ যৌথ বাঁধ। নির্মাণের প্রায় 5 দশক পেরিয়ে গেলেও বড় কোনো সংস্কার না হওয়ায় বাঁধটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 2022 সালে বাঁধের একটি ছোট ফাটল দিয়ে পানি ঢুকে শত শত ঘরবাড়ি প্লাবিত হয়েছিল। গত বছরও বাঁধ ভাঙনের হুমকিতে পড়ে। এবার বর্ষা শুরু হতেই নতুন করে আতঙ্কে দিন কাটছে তিস্তা পাড়ের মানুষের। স্থানীয়দের আশঙ্কা, বর্ষার পানির চাপ বাড়লে যে কোনো সময় ঘটতে পারে বিপর্যয়। এই রাস্তা আছে ভারতেরটা 5 ফুট উঁচু। তিস্তা নদী পানি এমন ভাবে আসে, আমাদের এই রাস্তা মানে উছলে যায়, ভাঙি যায়। যখন থেকে বাঁধটা হইছে তখন থেকে এই বাঁধের কোনো কাজ কোনো কিছু হয় না। শুধু বন্যা প্রতিরোধ নয়, তিস্তার চর ও তীরবর্তী মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যমও এই মাটির বাঁধ। দীর্ঘ 28 বছর ধরে স্থায়ী সিসি ব্লক না বসানো এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধটি এখন ঝুঁকি তৈরি করেছে। ফলে বর্ষায় ফাটল দেখা দেয়ায় আতঙ্ক বাড়িয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত স্থায়ী সংস্কার না হলে ডিমলা, জলঢাকা সহ বিস্তীর্ণ এলাকা বন্যা ও নদী ভাঙনের ঝুঁকিতে পড়বে। এই রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে আমরা অসংখ্য মানুষ ছন্নছাড়া হয়ে যাব। এই বাঁধটি যদি কংক্রিট দিয়ে মজবুত টেকসই বাঁধে নির্মাণ করা যায় তাহলে ডিমলা উপজেলাকে সংরক্ষণ করা সম্ভব হবে। আমরা এই বিষয়ে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, গত বছর বরাদ্দ না পাওয়ায় সংস্কার কাজ করা সম্ভব হয়নি। তবে এবছর বরাদ্দ চাওয়া হয়েছে, অনুমোদন মিললে কাজ শুরু হবে।
পরিচালন বাজেটে বিগত অর্থ বছরের বরাদ্দর জন্য চেয়েছিলাম, সেটা পাইনি, কিন্তু বর্তমানে আমরা অনুষ্ঠিত দিয়েছি বোর্ডে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করি খুব দ্রুত এটা বরাদ্দ পাওয়ার সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে। ওনাকে বলেছিলাম যে আমাকে একটি রিকোয়েস্ট লেটার দেওয়ার জন্য ওই পরিস্থিতি তুলে ধরে এটা আমরা পেয়েছি। প্রতিবেদনটা আমরা এটা পানি উন্নয়ন বোর্ড সচিব স্যার বরাবর প্রেরণ করব। বন্যা ভাঙনের মতো দুর্যোগ থেকে রক্ষায় বাঁধের স্থায়ী ও টেকসই সংস্কার চায় নীলফামারীবাসী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। উচ্চশিক্ষার উদ্দেশ্যে সাইপ্রাসে গিয়ে হত্যার শিকার নরসিংদীর যুবক শাহরিয়ার আহমেদ ইমন। মাত্র 3 মাস আগে বিদেশে পাড়ি দিয়ে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ তার স্বজনরা। এ নিয়ে আরও জানাতে নিহতের বাড়ি থেকে যুক্ত হচ্ছেন বদরুল আমিন চৌধুরী। বদরুল, শাহরিয়ার আহমেদ ইমনের হত্যাকাণ্ডটি কিভাবে ঘটেছে, কবে নাগাদ মরদেহ দেশে পৌঁছাতে পারে? প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু যেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শাহরিয়ার আহমেদ ইমনের বাড়িতে। আমি এখানে এসে লক্ষ্য করেছি যে এখানে তার যে স্বজনরা রয়েছেন, বিশেষ করে তার মা, সবাই কিন্তু একেবারেই শোকে একেবারেই কাতর হয়ে গেছেন এবং তারা কিন্তু কেউ কথা বলতে পারছেন না। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই তার বাড়ির অবস্থান। এখানে কিন্তু এই যে বাড়িটি, এই যে ঘর, এই টিনের ঘরটি কিন্তু মূলত তাদের। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, ইমনের যে বাবা, তিনি কিন্তু বছর 3 আগে গ্রিসে পাড়ি জমান নিজেদের ভাগ্যের উন্নতি ঘটানোর জন্য, এবং সেখানে তিনি এখন পর্যন্ত তার যেই অবস্থার পরিবর্তন ঘটেনি। এবং এই যে এখন সেই যে মারা গিয়েছে ইমন, সে কিন্তু খুব ব্রিলিয়ান্ট একটা ছাত্র ছিল এবং সে কিন্তু সাইপ্রাসে মাস 4 আগে সে লেখাপড়ার উদ্দেশ্যে উচ্চ শিক্ষার্থে সেখানে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি সাইপ্রাসের ইউক্লেন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং সেখানে গত 11ই জুন সবশেষ তার মায়ের সাথে কিন্তু টেলিফোনে কথা হয় এবং তিনি সেখানে তার মাকে জানান যে সেই দিন রাতে তার নতুন একটি কাজে তিনি জয়েন করবেন এবং কিন্তু সেখানে যাওয়া গেল, তারপর থেকে তিনি কিডন্যাপের শিকার হন এবং সেখানেই কিন্তু 21 তারিখ সেখানকার পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং সাথে কিন্তু একজন বাংলাদেশিকেও আটক করা হয়েছে এবং তার নাম শাহিন বাবু বলে আমরা জানতে পেরেছি। তো এখানকার পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় রয়েছে। তারা সবাই কিন্তু শোকে পাথর হয়ে গেছেন এবং তারা চাইছেন অতি সত্বর যেন তার লাশ বাংলাদেশে এসে তাদের নিজ বাড়িতে পৌঁছে। তো এই ছিল আমার কাছে আপাতত এখান থেকে সবশেষ পরিস্থিতি। বদরুল আমিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের বাইরের খবর জানব। একসময় বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণে নজর থাকত সৌদি আরব, ওপেক বা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির দিকে। এখন সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে চীন। কারণ বাজারে অতিরিক্ত তেল এলে সেটি কিনে নেওয়ার মতো সক্ষমতা যেমন চীনের আছে, তেমনি চাহিদা কমিয়ে দামের ওপর চাপ তৈরির সক্ষমতাও রয়েছে দেশটির। ফলে সামনের দিনগুলোতে তেলের দাম কোন দিকে যাবে তা কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বেইজিংয়ের জ্বালানি নীতি ও তেল কেনার সিদ্ধান্তের ওপর। ভবিষ্যতে তেলের দাম বাড়বে না কমবে তা নিয়ন্ত্রণ করবে বিশ্বের অন্যতম তেল আমদানিকারক দেশ চীন। এমনটাই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করলে চীন বিভিন্ন কৌশলে পরিস্থিতি সামাল দিয়ে এসেছে। তেল আমদানি কমানোর পাশাপাশি মজুদ তেল ব্যবহার IE-এর সদস্য দেশ না হয়েও বিশাল জ্বালানি তেলের মজুদ ও পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে দেশটি বিশ্ববাজারে তেলের দাম বাড়া কমাতে ব্যাপক প্রভাব ফেলেছে। জ্বালানি বিশ্লেষকদের হিসাব অনুযায়ী চীন প্রতিদিন প্রায় 30 লাখ ব্যারেল তেল আমদানি কমিয়েছে। এই পরিমাণ তেল অনেক দেশের মোট দৈনিক ব্যবহারের চেয়েও বেশি। ফলে যুদ্ধের কারণে সরবরাহ কমলেও চাহিদাও কমে যাওয়ায় বাজারে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়নি।
চীনের হাতে থাকা বিপুল তেল মজুতও বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত কয়েক বছরে তুলনামূলক কম দামে রাশিয়া ও ইরান থেকে তেল কিনে দেশটি নিজেদের কৌশলগত ও বাণিজ্যিক মজুত বাড়িয়েছে। বিশ্লেষকদের ধারণা, বর্তমানে চীনের মজুতে 100 কোটিরও বেশি ব্যারেল তেল রয়েছে। তেলের বাজারে চীনের আরেকটি বড় প্রভাব এসেছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ায়। দেশটিতে নতুন বিক্রি হওয়া ব্যক্তিগত গাড়ির প্রায় অর্ধেকই এখন নবায়নযোগ্য জ্বালানি চালিত গাড়ি। এর ফলে গত বছর চীনে প্রতিদিন প্রায় 10 লাখ ব্যারেল তেলের ব্যবহার কমেছে। বিশ্লেষকদের মতে আগামী দিনে তেলের বাজারের ভারসাম্য ফেরানোর ক্ষমতা সবচেয়ে বেশি চীনের হাতেই রয়েছে, কারণ অতিরিক্ত সরবরাহের বাজারে সবচেয়ে বড় ক্রেতা চীন। আবার চাহিদা কমিয়ে দামের উপর চাপ তৈরির ক্ষমতাও রয়েছে দেশটির। সেই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, চীন কি করবে? দেশটিকে অতিরিক্ত তেল কিনে নিজেদের মজুত আরও বাড়াবে, নাকি পরিচ্ছন্ন জ্বালানির দিকে ঝুঁকে তেলের চাহিদা কমিয়েই রাখবে? রোকসানা রিমি, স্টার নিউজ।